সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্যসেবায় ইন্টেনসিভ কেয়ার স্পেশালিস্ট এবং এনেস্থেসিওলজিস্ট। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর AKM আখতারুজ্জামান, সাবেক চেয়ারম্যান ইন্টেনসিভ কেয়ার অ্যান্ড পেইন মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর মোস্তফা কামাল, চেয়ারম্যান এনেস্থেশিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই ডক্টর AKM আখতারুজ্জামান স্যার, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আপনার কাছে একটু জানবো যে আমরা তো জানি যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগীর জন্য গুরুতর অসুস্থ যখন তারা থাকে তখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু জানবো যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দেখুন, ইন্টেনসিভ কেয়ার অর ইন্টেনসিভ কেয়ার মেডিসিন অথবা ইন্টেনসিভ থেরাপি ইউনিট, এই ধারণাটি কিন্তু নতুন না, অনেক পুরনো, যেখানে নিবিড়ভাবে পরিচর্যা করা হয়। আমরা যদি আমাদের যে ইউকে অথবা ন্যাশনাল হেলথ সার্ভিসের যদি চিন্তা করি, সেই 1948 সালে যখন ওনারা একটি ন্যাশনাল হেলথ সার্ভিস তৈরি করলো, তারপর থেকে অ্যানেস্থেসিওলজি বিভাগ এবং ইন্টেনসিভ থেরাপি ইউনিট বিভাগ যেটি ওতভাবে জড়িত এবং একটি আমব্রেলার নিচে তারা কাজ শুরু করলো। এবং যে সমস্ত রোগীরা তাদের নিজস্ব শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অথবা যার খুব রেগুলার এবং একটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার, সেই গ্রুপটাকে একটি আইসোলেটেড জায়গা, যেটা অন্য একটি জায়গা থেকে আনার চেষ্টা করা হলো, যেখান থেকে দেখবেন যে অপারেশন থিয়েটার অথবা অপারেশন রুম, ইন্টেনসিভ কেয়ার রুম বা ইন্টেনসিভ কেয়ার থেরাপি ইউনিট যেভাবে শুরু হলো কিন্তু। এবং মেইন উদ্দেশ্যটা ছিল কি, যে রোগীগুলো একেবারেই খুব কাছে থেকে খুবই যত্ন সহকারে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয়, এবং সাধারণ ওয়ার্ডের যে রোগীরা আছে তার থেকে একটু ডিফারেন্ট এই রোগীগুলোকে তাদের এক্সপার্টিস, তাদের যন্ত্রপাতি, তাদের সমস্ত কিছু নিয়ে আলাদা একটা জায়গায় নিয়ে এসে সেবা দেওয়ার চেষ্টা করা। এবং এই যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ইন্টেনসিভ কেয়ার থেরাপি ইউনিটটাকে তখন থেকে পপুলার হওয়া শুরু হলো, এবং সেখানে অনেক কিছু উত্থান পতন হলো। কখনো এখানে শুধুমাত্র পোস্ট সার্জিক্যাল পেশেন্টগুলোতে শুরু হলো, তারপরে এখানে মেডিসিন যে যাদের সমস্যা ছিল তাদের চলে আসলো, তারপরে আদার অন্য রোগে যাদের প্রয়োজন এই ইন্টেনসিভ কেয়ার অথবা খুবই নিবিড় পর্যবেক্ষণ দরকার, তাদেরকে আইসোলেট করার ব্যবস্থা করা হলো। এবং বলতে গেলে কি, এই ইন্টেনসিভ কেয়ারটি একটি জায়গা, যে জায়গাটিতে এই যে মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপটা, সেখানে একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকেন, সেখানে মেডিসিন স্পেশালিস্ট থাকেন, ইভেন সেখানে একজন সার্জনও থাকতে পারেন, সেখানে নার্সেসগুলো আলাদা থাকে, প্যারামেডিক্সগুলো আলাদা থাকে, যাদেরকে এইরকম একটি নিবিড় জায়গায় অথবা এরকম একটি জটিল জায়গায় একটি রুগীকে তার যখন যা প্রয়োজন তখন সেইভাবে তাকে দেওয়ার চেষ্টা করা। এবং দেখবেন সেখানে একটি মিনি ল্যাব আছে, সেখানে একটি ইভেন একটা ইসিজি মেশিন করা থাকে, ইকো মেশিনগুলো করা থাকে, আলট্রাসাউন্ড থাকে। তাহলে তারা স্পেশালাইজড যতগুলো যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতিগুলো যেমন থাকে, তার ল্যাব টেস্টগুলো করার ব্যবস্থা থাকে, এবং একইভাবে তার একটা মাল্টি ডিসিপ্লিনারি যে লোকজন, যাদের হেলথ কেয়ার প্রফেশনালস, তাদেরকে এখানে থাকে। চমৎকার বলেছে ডক্টর মোস্তফা কামাল স্যার। আপনার কাছে জানতে চাইবো, যেমনটি আখতারুজ্জামান স্যার বলছিলেন যে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের দরকার হয় ইন্টেনসিভ কেয়ারে, সেখানে এনেস্থেসিওলজিস্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে একটু জানবো যে এনেস্থেসিওলজিস্ট বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। অ্যানেস্থেসিয়া আসলে নামে এখানে আছে যে ল্যাটিন ওয়ার্ড থেকে এনেছে। অ্যান মানে নো বা অ্যাবসেন্ট, আর অ্যাস্থেসিয়া মানে অনুভূতি বা সেন্সেশন, যেখানে আমরা বলি যে লস অফ সেন্সেশন। আমরা যে কোনো অস্ত্রোপচারের সময় আমরা এমন একটা রোগীকে এমন একটা পরিস্থিতি নিয়ে যাই যেখানে লস অফ সেন্সেশন হবে, যেমন তার কোনো অনুভূতিটা থাকবে না। আমরা যদি নর্মাল সাধারণের জন্য আমরা যদি বলতে চাই যে আমরা অনুভূতি বলতে কী বুঝি, যেমন আমাকে পেইন, এটা একটা অনুভূতি, টাচ, টেম্পারেচার, প্রেশার দিলাম বা পজিশনগত অবস্থা, এই যে জিনিসগুলো আমাদের অনুভূতির ব্যাপার, এই অনুভূতিগুলোকে আমরা কাট ডাউন করে দিচ্ছি যেন সেই অনুভূতিগুলোকে টেন না পায়। যখনই আমার শরীরে কোনো কিছু টাচ হয়, এটা কিন্তু একটা নার্ভের মাধ্যমে আমার ব্রেনে পৌঁছে যায়।
আমরা এই যে ব্রেনে পৌঁছানোটা এটা বন্ধ করে দিই, যার ফলে সে কোনো ব্যথা পাবে না বা কোনো অনুভূতি তার থাকবে না। আমরা এই কাজটি মূলত করি, যার ফলে আমরা যে অস্ত্রোপচারগুলো হয় এই অস্ত্রোপচারের সময় সে কোনো ব্যথা পাবে না। এটা মূল একটা আমাদের প্রতিরোধ। তো আমরা এটা বিভিন্নভাবে করে থাকি। কোনো সময় যেমন লোকালের সময় একটা লোকাল রিজন অথবা একটা বড় রিজনকে নিচের তো নাভির নিচের থেকে নিচে জায়গা অথবা বড় হাত একটা এরকম, এটা মানে একটা রিজন। আর যখন দেখা যায় যে পুরো বডিকেই অনুভূতিহীন করতে হবে তখন তাকে আমাকে অজ্ঞান করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো কনসিয়াসনেসটা বন্ধ করে দিতে হয়, তার অজ্ঞান হয়ে যাবে। তো আমাদের সাধারণত সব অপারেশন কিন্তু আমাদেরকে অজ্ঞান করতে হয় না। তো আমাদের এই জন্য বলি যে লস অফ সেন্সেশন, অ্যানেস্থেসিয়া মিনস লস অফ সেন্সেশন। আর এর সাথে আমরা অ্যাড করি উইদাউট লস অফ কনসিয়াসনেস। জেনারেল অ্যানেস্থেসিয়াতে কনসিয়াসনেস লস হবে, অন্য লোকাল বা রিজনাল অ্যানেস্থেসিয়াতে কিন্তু কনসিয়াসনেস লস হয় না। সাধারণ মানুষের একটা ধারণা আছে যে অজ্ঞান করতেই হবে, ব্যাপারটা এরকম না। আমরা অ্যানেস্থেসিয়া বলতে এইটাই বুঝি যে লস অফ সেন্সেশন, তার সেন্সগুলো তাকে আমরা কাট ডাউন করে দিচ্ছি যাতে সে ব্যথা না পায় বা কোনো অনুভূতি না থাকে। এটাই আমাদের মূল প্রতিরোধ অ্যানেস্থেসিয়া বলতে আমরা এইটাই বলছি। এই যে আপনি স্যার বলছিলেন যে সার্জারির ক্ষেত্রে কিন্তু আপনারা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন। রিজিওনাল অ্যানেস্থেসিয়া আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু সাধারণত সার্জারির ক্ষেত্রে মনে করি যে এখানে সার্জনের ভূমিকাটাই রয়েছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন যদি আমরা বলি যে অ্যানেস্থেসিওলজিস্ট যিনি রয়েছেন তার উপরও কিন্তু ডিপেন্ড করে রোগীর ওই মুহূর্তে সার্জারি করার জন্য তিনি কতটুকু আসলে এলিজিবল, এই জায়গাটা তাদের ভূমিকাটা সম্পর্কে একটু জানবো। ধন্যবাদ। আমরা এখানে দেখুন যে সার্জন কাজ করছেন, নিরাপদ একটা সার্জারি করতে যাচ্ছেন, কিন্তু আপনি দেখুন যে পিছনে একজন নায়ক নীরবে কাজ করে যাচ্ছেন, যিনি কোনো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন, তার পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট, তার অপারেশনের আগে, অপারেশনের সময়, অপারেশনের পরবর্তী সময়টা, প্লাস পাশাপাশি এই সময় তার হার্টের পালস, বিপি দেখা, তার রেসপিরেশন দেখা। যখন আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে তার রেসপিরেশন বন্ধ হয়েছে, এই রেসপিরেশনটাকে তাকে আমরা আর্টিফিশিয়ালি রেসপিরেশন দেওয়া হয়। বিশেষ করে যেমন আপনি দেখবেন যে অপারেশনের সময় রুগী একটা অ্যানেস্থেসিস্ট একটা ব্যাগ নিয়ে চাপতেছে, এটা কিন্তু আসলে তার লাংসটা বন্ধ হয়ে গেছে, সে শ্বাস নিতে পারতেছে না, তার ফুসফুসটা কিন্তু বন্ধ। এই ফুসফুসটা বাইরের থেকে কিন্তু উনি পরিচালনা করতেছেন। এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু উনি কিছুক্ষণের মধ্যেই হাইপোক্সিয়ায় মারা যাবেন। তো এই যে দেখেন আপনারা বাইরের থেকে উনি যে এই যে শ্বাস প্রশ্বাসটা দিচ্ছেন, এইটা কিন্তু অ্যানেস্থেসিস্টটা করতেছেন, পাশাপাশি তার পালস, বিপি মনিটর করা বা মেনটেন করা, বেড়ে গেলে বা কমে গেলে এটা ম্যানেজ করা, তার রেসপিরেশনের বেড়ে গেলে কমে যাওয়া মেনটেন করা, তার ইউরিন আউটপুট দেখা, তার অন্য সার্বিক ব্লাড সুগার বেড়ে গেলে ব্লাড সুগার কমানো, কমে গেলে বাড়ানো, এই সব কাজগুলো কিন্তু এই অ্যানেস্থেসিস্টটা পেরিওপারেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এটা করে থাকেন। এবং তার লাইফ সেভিংয়ে এই অ্যানেস্থেসিস্টদের নীরব নায়কের মতো ভূমিকা পালন করে যাচ্ছেন। জি স্যার, আমরা অ্যানেস্থেসিয়া নিয়ে আরও বিস্তারিত জানবো। আমরা ডক্টর আখতারুজ্জামান স্যার আপনার কাছে একটু জানবো যে আপনি তো স্যার বহু বছর ইন্টেনসিভ কেয়ার স্পেশালিস্ট হিসেবে স্যার কাজ করেছেন, এখনও স্যার আপনি কাজ করছেন। বাইরের দেশের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি যে বাংলাদেশে যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু বিশ্বমানের সেবা দিয়ে থাকে? আমি যদি একটু ইতিহাস বলার চেষ্টা করি, আমরা যখন সেই ঢাকা মেডিকেল কলেজের যদি 80s-এর কথা চিন্তা করি, তখন অ্যানেস্থেসিওলজিস্ট বিভাগের অধীনে ছোট্ট একটি আইসোলেটেড ইউনিট শুরু হলো প্রফেসর সামাদ চৌধুরীর অধীনে। সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের প্রথম ইন্টেনসিভ কেয়ার ইউনিট। একইভাবে যদি আমার তৎকালীন IPGMR-কে যদি চিন্তা করি, এখানেও কিন্তু এরকম একটি আইসোলেটেড এরিয়া তৈরি হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেটি প্রফেসর KM ইকবালের আন্ডারে। একইভাবে আবার সেই আমরা যদি চিন্তা করি যেটি বক্ষব্যাধি হসপিটাল, যেটা বলি আমরা, এখানে প্রফেসর খলিলুর রহমানের অধীনে একটি যারা হার্টের পেশেন্ট যারা আছেন উনি ওখানে একটা NICVD-তে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের যে জায়গাটি, সেই জায়গাটিতে উনি তৈরি করলেন একটি ইন্টেনসিভ কেয়ার। আবার যদি বারডেমকে যদি চিন্তা করি, ওখানে কিন্তু একইভাবে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি হলো প্রফেসর মওয়াজ্জেম হোসেন মোস্তফার অধীনে। এই যে ইউনিটগুলো তৈরি হলো, সেই ইউনিটগুলো কিন্তু একটি অ্যানেস্থেসিওলজিস্টের লোকজন এখানে কাজ করতো, অ্যানেস্থেসিওলজিস্ট টিচাররা পড়তো। এই অ্যানেস্থেসিয়াটাকে 3টা কম্পোনেন্টকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে অ্যানেস্থেসিয়া ইটসেলফ, একটি পেইন ম্যানেজমেন্ট, একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তাহলে এই 3টে জায়গাতে শুরু হলো। একইভাবে কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো শুরু হলো। আমি যেভাবে প্রথমে শুরু করছিলাম যে ইউকেতে শুরু হলো, কারণ আমরা ইউজুয়ালি বাংলাদেশের হেলথ সার্ভিসটি আমরা ইউকের বেস্ট হেলথ সার্ভিসকে দিয়ে শুরু হয়েছিল, অথবা এই উপমহাদেশে পাক ভারত বাংলাদেশ এই উপমহাদেশে তাদের মাধ্যমে শুরু হয়েছিল এরকম একটি হেলথ সার্ভিস 200 বছরের একটি জায়গা নিয়ে। একইভাবে শুরু হলো যখন এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি, আমরা চললাম অ্যানেস্থেসিওলজি বিভাগের অধীনে সরে গেল। তারপরে কিন্তু আবার এই অ্যানেস্থেসিওলজি বিভাগের
বিভাগের অধীনেই একটি কোর্স শুরু হলো, যেটা আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন নামে এখন পরিচিত দেখলাম। এই ডিগ্রিটাও কিন্তু একটা এমডি ডিগ্রি শুরু হলো। আমরা যদি এখন সার্ভিস ডেলিভারির কথা চিন্তা করি, তাহলে সার্ভিস ডেলিভারিতে যখন একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ করার পরে তার যত্ন নিয়ে বড় করতে হয়, আমরা ওদেরকে বড় করে এখন একটা জায়গায় চলে আসে। এখন আপনি দেখবেন যে এমন কোনো মেডিকেল কলেজ পাবেন না এবং বড় হসপিটাল, এমন কোনো একটা হসপিটাল পাবেন না যেখানে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট নাই অথবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নাই। তাহলে সব জায়গাগুলোতে আছে, কারণ আমাদের ডিমান্ড আছে, আমাদের জনগণের বয়স বাড়ছে, জনগণের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তাদের সার্ভিস ডেভেলপ করছে। আমরা এখন জটিল অপারেশনগুলো করছি, অপারেশনের পরে তাদের একটা ইন্টেনসিভ সাপোর্ট প্রয়োজন হয়। এই সবগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের এই সার্ভিসটা ডেভেলপ করেছে। এখন যদি আমি সার্ভিসের কোয়ালিটির কথা চিন্তা করি, কোয়ান্টিটি কিন্তু মোটামুটি সব জায়গাগুলোতে চলে গেছে, যদিও আরও অনেক বেশি প্রয়োজন। আমরা যদি বলি যে একটা হাসপাতালের 1% বেডের কথা যদি চিন্তা করি, তাহলে 100টা বেড থাকলে 1টা বা 2টো বেড তার থাকা উচিত ইন্টেনসিভ কেয়ার, অথবা অ্যাটলিস্ট এইচডিইউ নামে থাকা উচিত। এই জায়গাগুলোতে যখন ইনিশিয়াল যখন শুরু হয়, তখন মেডিকেল কলেজ ভিত্তিক কিন্তু শুরু হলো। যেমন ঢাকা কেন্দ্রিক 4টি জায়গায় শুরু হলো। তারপরে ঢাকার বাইরের কথা যদি চিন্তা করি, যে বিভাগীয় যে বড় বড় শহর, সেখানকার যে পুরাতন 8টি মেডিকেল কলেজ, সেই 8টি মেডিকেল কলেজে কিন্তু চমৎকারভাবে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে। আবার যে নতুন অনেকগুলো মেডিকেল কলেজ হলো এবং বেসরকারি যে মেডিকেল কলেজ যেগুলো আছে, সেগুলো কিন্তু একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটটা শুরু হয়ে গেছে। এবং এই ইন্টেনসিভ কেয়ার চালু করার পরে আমাদের ট্রেনিংয়ের ইমপ্রুভমেন্ট করেছে, আমরা কোর্স করেছি, আমাদের এই কোর্সগুলোকে বাইরের শিক্ষকরা এসে পরীক্ষা নিচ্ছেন, আমরা এখানে বাইরের কোনো পরীক্ষায় করছি। অর্থাৎ কোয়ালিটি কিন্তু একেবারে আকাশ ছোঁয়া সেই ইউকে অথবা ইউএসের মতো না হলেও, আমরা কিন্তু এই রিজিয়নে যে ধরনের সার্ভিস দেয়, সেই সার্ভিসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি কিন্তু এখন। হ্যাঁ, যেহেতু এটা একটা মানুষের জীবন এবং মরণের একটা জায়গা, আমাদের একজন চিকিৎসক হিসেবে, একজন অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমাদের কিন্তু স্কাই আমরা দাঁড়িয়ে, আমাদের যতটা সম্ভব, যতটা রিসোর্স দেওয়া সম্ভব, ততটা কিন্তু আমরা উন্নতি করতে চাই, আমাদের স্কিল উন্নতি করতে চাই, আমাদের নলেজ উন্নতি করতে চাই, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এটা নিয়ে কাজ করছি। বিশেষ করে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টটি, অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টটি, সেখানে কিন্তু কন্টিনিউসলি একটা এই এক্সামগুলো হচ্ছে, কন্টিনিউসলি একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্সগুলো হচ্ছে এবং ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো হচ্ছে। এইভাবেই আমরা চেষ্টা করছি, মানে বাইরের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের মতো সার্ভিসটাকে জনগণের যে ডিমান্ডটা শেয়ার করে। কিন্তু একটি জায়গাগুলো কি, এখানে ইন্টেনসিভ কেয়ারটা একটু ব্যয়বহুল, এটি একটি জায়গা, কেন নর্মাল একটি বেডে যতটা খরচ হয় তার চেয়ে অনেক বেশি খরচটা এই জায়গাটা আছে। এবং রাষ্ট্র এই যে আপনি বলছিলেন যে এই ইন্টেনসিভ কেয়ারের যে বিষয়টা, ট্রিটমেন্টের বিষয়টা, সেখানে কিন্তু ব্যয়বহুল অনেক ট্রিটমেন্ট হয়ে থাকে, এবং সেটাতে বলছিলেন যে একটা স্কিল টিমের কিন্তু দরকার হয়, তাদের ট্রেনিংয়ের দরকার হয়। সেই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি ডক্টর মোস্তফা কামাল স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি ডক্টর আখতারুজ্জামান স্যার বলছিলেন যে আইসিইউ ট্রিটমেন্টগুলো একটু ব্যয়বহুল হয়ে থাকে, এবং ব্যয়বহুলের বিষয়টা জানার আগে একটু জানবো, এই যে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম, সেই টিমটাকে বিল্ড আপ করার জন্য একটা দরকার স্কিল স্পেশালিস্টের। সেই স্কিল স্পেশালিস্টগুলোকে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা হসপিটালে কি রয়েছে সেটা? আসলে আমরা আইসিইউ আমরা বলতেই আসছি যে এটা কোনো নির্দিষ্ট কোনো রোগের ফর্মুলায় ফেলছি না, এবার যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট মানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। এখানে ক্রিটিক্যাল রোগীগুলোই আসে যাদের নিবিড় পর্যবেক্ষণ দরকার হয়, এবং এই ক্রিটিক্যাল রোগীগুলো বলতে আমরা বলি যে সিসিউ মানে কার্ডিয়াকের দেখা হচ্ছে, নেফ্রোলজি যদি বলেন কিডনি ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু এইখানে আইসিইউতে কিন্তু যে কোনো ধরনের খারাপ রোগীগুলো আসতে পারে, যেখানে আমরা বলি যে সাথে কমন একটা ডিজিজ থাকে, যেটা তার রেসপিরেটরি প্রবলেম। দেখবেন যে আইসিইউতে গেলে আপনি দেখবেন যে একটা বড় ধরনের মেশিন আছে, সেটাকে আমরা বলি ভেন্টিলেটর, যেটার মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এটা একটা কমন থাকে, আর মনিটরিং তো থাকেই। তো আমাদের এখানে রেসপিরেটরির সাথে অন্য যে কোনো ধরনের খারাপ
অবস্থা, যে কোনো রোগের খারাপ অবস্থাগুলো সহ এই রোগগুলো এখানে আসে। তো এই রোগগুলোর পরিচর্যা করার জন্য এটাকে বলা হয় যে মাল্টি ডিসিপ্লিনারি একটা ইউনিট। এখানে আমরা একজন অ্যানেস্থেসিস্ট, সে আসলে ম্যানেজারই দায়িত্ব পালন করে, তার নিজস্ব নলেজ থেকে একটা লেভেল পর্যন্ত সে মেনটেন করে, আর বাকিগুলো স্পেশালিস্টদের, অন্য ডিপার্টমেন্টের স্পেশালিস্টদেরকে তারা কল করে। সেখানে কিডনি স্পেশালিস্ট হতে পারে, রেসপিরেটরি স্পেশালিস্ট হতে পারে, হার্টের স্পেশালিস্ট হতে পারে, ব্রেনের নিউরো স্পেশালিস্ট হতে পারে। সব ধরনের স্পেশালিস্টকে যার যখন যেই প্রয়োজন সেই অনুযায়ী তারা কল করে এটাকে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় নিয়ে এসে এই রোগীকে চিকিৎসা করা হয়। এবং যেহেতু এরা সাধারণত মাল্টি অর্গান ফেলিওর বা মোর দেন ওয়ান অর্গান ফেলিওরের রুগী এদের, এবং এই জায়গাগুলো মোর সেন্সিটিভ, কারণ বিভিন্ন জায়গা থেকে এই রোগীগুলো আসে, এইগুলো খুব ইনফেকশন জোন। এখানে ইনফেকশনের চান্স খুব বেশি, কারণ বিভিন্ন ধরনের রোগীগুলো এখানে আসে। যেমন আপনি যদি বলেন কার্ডিয়াকে, শুধু কার্ডিয়াকের রোগীগুলো যাচ্ছে, নেফ্রোলজিতে শুধু নেফ্রোলজি রোগী যাচ্ছে, এখানে কিন্তু সব ধরনের রোগীগুলো আসতেছে। বিভিন্ন ধরনের অর্গানিজমগুলো, মানে ইনফেকশন অর্গানিজমগুলো এখানে উপস্থিত, এবং ক্রস ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। যেই জন্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখে থাকি যে আইসিইউতে ভর্তি হওয়ার পর, সাপোজ আমরা যদি বলি স্ট্রোক নিয়ে আসলো অথবা হার্ট অ্যাটাক নিয়ে আসলো, তখন হয়তো দেখা যায় যে সেপ্টিসেমিয়া হয়ে যায়। ওই জন্য আমাদের বললাম যে ইনফেকশনের চান্সগুলো এখানে অনেক বেশি। সেই জন্য দেখা যায় যে আমাদের অনেক হাই লেভেলের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হয়, এবং অন্য মেশিন বলেন, মনিটরিং বলেন, সব মিলে এটা একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায়। একটা সাধারণ বেডের জন্য যেই পয়সা খরচ হয়, দেখা যায় এর থেকে প্রায় 20 গুণ 30 গুণ অর্থ খরচ হচ্ছে এই একটা রোগীর পিছনে। সেই জন্য অনেক অনেক হাসপাতালে আমরা আইসিইউটা ফ্লারিশ করতে পারতেছি না। অথচ বিভিন্ন জায়গাতে যদি আমরা বিভিন্ন জেলায় বা উপজেলায় একটা করে অন্তত আইসিইউ, যেখানে গিয়ে অন্তত 4-5টা বেড থাকতো, এরকম করতে পারলে আমাদের এই যে ঢাকায় আসা, রাজধানী আসা প্রবণতা, এটা আমরা বন্ধ করতে পারতাম, রোগীর এই সাফারিং এবং রোগীর জীবন রক্ষায় আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারতাম। আচ্ছা, এই যে স্যার ব্যয়বহুলের কথা বলেন, এই উত্তরটা আমি আখতারুজ্জামান স্যারের কাছে একটু জানবো যে কেন আসলে ব্যয়বহুল ট্রিটমেন্ট বলা হয়ে থাকে? আসলে দেখুন, এই যে কামাল যেভাবে বলতেছিলেন বা আমরা যেভাবে শুরু করছিলাম, একটি রোগী যখন এই জায়গায় আসে, এই যে মাল্টিডিসিপ্লিনারি টিম, এখানে যদি আমরা চিন্তা করি, ধরেন একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে, যে বেডগুলোতে সাধারণ রুগীরা থাকেন, যার কোনো ইমার্জেন্সি রুগী নাই, অথবা আমরা মেডিকেলের ভাষায় অথবা একজন অ্যানেস্থেসিওলজিস্টের ভাষায় যাদের এএসএ গ্রেডিং 1 and 2 বলি, যাদের একটা দুটো ব্লাড প্রেশার আছে, অথবা থাইরয়েড আছে, অথবা ডায়াবেটিস আছে, কন্ট্রোল হচ্ছে না, এইরকম একটি জায়গা আছে, ওনাকে একটা ওয়ার্ডে আমরা রাখতে পারি। দেখুন যে এইরকম একটা ওয়ার্ডে যদি 20টা রোগী থাকে, তার জন্য দেখবেন যে হয়তো 2 জন ডাক্তার ইজ সাফিসিয়েন্ট, অথবা 3 জন নার্স ইজ সাফিসিয়েন্ট, এবং তার সঙ্গে আদার মনিটরিংয়ের ভিতরে অনেক ব্যয়বহুল মনিটরিংয়ের কোনো প্রয়োজন নেই, এরকম একটি জায়গা। আর যদি আমরা একটা ইন্টেন্সিভ কেয়ার পদ্ধতি চিন্তা করি, যে ওয়ার্ডে যে বেড, যে স্পেসে, ধরেন একটি যদি স্পেস চিন্তা করি, সেই স্পেসে যে 3টা পেশেন্টকে রাখা যেতে পারে এরকম একটা জায়গায়, কিন্তু ইন্টেন্সিভ কেয়ারে ওই পেশেন্টটার জন্য একটা পেশেন্টের জন্য ওইরকম একটি জায়গা লাগে। তাহলে যদি আমরা যদি ইকোনমিক্সের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এইখানেও অনেক বড় একটা জায়গা খরচ হয়ে গেল, তাহলে খরচ বেড়ে যাবে। মনিটর যদি কথা চিন্তা করি, যেভাবে বলছিলেন যে একটা ভেন্টিলেটর, সেই ভেন্টিলেটরের প্রাইস যদি চিন্তা করেন, একটা পেশেন্টের 30 লাখ থেকে প্রায় 70 লাখ টাকার মতো আছে, এরকম একটা জায়গা আছে। বিভিন্ন আর ইনস্ট্রুমেন্টগুলো আছে, তার যে ম্যান পাওয়ার যাতে 1:1, একজন রোগীর জন্য একজন নার্স, তাহলে 3 জন নার্স কিন্তু কন্টিনিউয়াসলি তার সঙ্গে থাকছেন। তাহলে তাকে সুপারভাইজ করার জন্য আবার সিনিয়র থাকছেন, তাকে সুপারভাইজ করার জন্য ধরেন 2টা বেডের জন্য হয়তো একজন ডক্টর থাকছেন, যে রেসিডেন্ট ডক্টর, অথবা ট্রেনি ডক্টর থাকছেন। আমরা যারা একাডেমিক হাসপাতালে কাজ করি, মেইনলি আমাদের স্টুডেন্টরা, আমাদের যারা রেসিডেন্ট ট্রেনি যারা, তারা থাকছেন, তার সঙ্গে তার কনসালটেন্ট থাকছেন, তার সঙ্গে তার ডিপার্টমেন্টাল হেড থাকছেন। তাহলে এই যে টোটাল যে জায়গাগুলো যদি চিন্তা করি, ইকোনমিক্সের ভাষায়, তাহলে খরচটা অনেক বেড়ে যায়, আর ট্রিটমেন্ট তো আসি। অর্থাৎ এই জন্যেই এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এবং রাষ্ট্র যদি দায়িত্ব না নেয়, বেসিক্যালি বাংলাদেশের হেলথ সার্ভিস অথবা পৃথিবীর যে কোনো হেলথ সার্ভিস যদি ডেভেলপ করতে হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। তাহলে রাষ্ট্রের দায়িত্ব নেয়ার জন্য যে জায়গাটা, সেই জায়গাটাকে রাষ্ট্র তার পরিকল্পনা করবে, তার সাধ্যের মতো তার ম্যাক্সিমাম বাজেট যতটা অ্যালোকেটেড করবে, এবং সেই অ্যালোকেটেড বাজেটের সর্বোত্তম ব্যবহারের জায়গাটি করবে। তাহলে এরকম একটা জায়গা চিন্তা করা উচিত। আরেকটি বিষয় চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে প্ল্যানিং। যেমন ধরুন, আমি যদি এখন চিন্তা করি যে আমি একেবারেই উপজেলা লেভেল পর্যন্ত একটা ইন্টেন্সিভ কেয়ার ওপেন করব, তাহলে একটা বেডতে যদি তো আর ইন্টেন্সিভ কেয়ার ওপেন করা যাবে না। অ্যাটলিস্ট এইচডিইউ লেভেলে, ওখানে কোন লেভেল পর্যন্ত আমি সেবা দিতে পারবো, সেটি একটি ঠিক করতে হবে। তাহলে একটা রাষ্ট্রকে ঠিক করতে হবে আমি এরকম একটা জায়গা করবো।
ডিস্ট্রিক্ট লেভেলগুলো যদি চিন্তা করি তাহলে ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যেটা আছে, আমরা খুব মেডিকেলের ভাষা বলছি সদর হসপিটালগুলো বলে থাকি, তাহলে ওই হসপিটালগুলোকে কীভাবে আমরা ব্যবহার করব। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলেন যে অনেক দিন তো হলো এই 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 পেশার এই রিটায়ারমেন্টের সময় চলে আসছে, তাহলে এইরকম একটা জায়গায় আমার যেটা ব্যক্তিগত মতটা হচ্ছে যে এরকম বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ হয়েছে, সরকারি এবং বেসরকারি। সরকারি প্রায় 37, আরও 3টা হচ্ছে 40টা মেডিকেল কলেজ। এই 40টা মেডিকেল কলেজ যদি আমরা চিন্তা করি তাহলে অলমোস্ট প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ ডেভেলপ করেছে। তাহলে ওই মেডিকেল কলেজ ভিত্তিক যদি আমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলোকে সাজাতে পারি, এটা প্রথম ধাপ। মানে এই প্রথম ধাপে যদি শুধু ওই মেডিকেল কলেজগুলোকে আমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটকে সাজাতে চাই, তাহলে দুটো জিনিস হবে। আমার ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হবে, কেন আমার কারখানা তো ওখানে, আমার আমার আন্ডার গ্র্যাজুয়েট মানে MBBS স্টুডেন্টরা ওখানে থাকছে, আমার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা ওখানে আছে, তাহলে ওখানে সবগুলো একটি সমন্বিত ট্রেনিংয়ের ব্যবস্থাটা হবে। ওদের ইনিশিয়াল স্টেপটা হতে পারে শুধুমাত্র মেডিকেল কলেজ হসপিটালগুলো সরকার থেকে যদি যে জায়গাটা করে, সেকেন্ড স্টেপ হতে পারে হয়তো ডিস্ট্রিক্ট লেভেলগুলো, থার্ড লেভেল হতে পারে হয়তো উপজেলা লেভেলগুলো। ওই জন্য এই প্ল্যানিংগুলো খুবই দরকার। অতএব এই জায়গাগুলোকে যদি আমি ডেভেলপ করে ফেলতে পারি তাহলে টিচিং অ্যান্ড ট্রেনিং যেমন ডেভেলপ করবে, ম্যান পাওয়ার যেমন ডেভেলপ করা সম্ভব হবে, এই বাই প্রোডাক্ট হিসেবে অথবা সার্ভিস ডেলিভারি কিন্তু ডেভেলপ করা সম্ভব হবে। অতএব ফার্স্ট ফেজে এই জায়গাগুলোকে যদি ধরা সম্ভব হয় তাহলে আমার মনে হয় এই যে বিপ্লব পরবর্তী যে গভর্নমেন্ট আসেন ওনারা 2 বছরে একটি ইফেক্টিভ হেলথ কেয়ার সিস্টেম দিতে পারবে এবং ইফেক্টিভ ইন্টেনসিভ কেয়ার ইউনিটের যে সার্ভিস ডিমান্ডটুকু পূরণ করতে পারবে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলতে চাই। আপনি যেহেতু প্রত্যাশার কথা বলছেন সরকারের প্রতি, নতুন সরকারের প্রতি, মোস্তফা কামাল স্যার আপনার মতামতটা জানতে চাই। এটাই আমি বলতে চাচ্ছি যে ওনার যে প্ল্যান, আমরা যে প্ল্যানটা বলতেছি অ্যানেস্থেসিয়া, বেসিক্যালি আইসিইউটা আমাদের অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের হাত ধরেই হাঁটিতে পা করে এই পর্যন্ত চলে আসছে এবং সারা বাংলাদেশের সার্ভিসটা মূলত অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টেই দিয়ে আসতেছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যেমন একটা করোনা সময় দেখছেন যে কীভাবে অ্যানেস্থেসিস্টরা এই আইসিইউর মাধ্যমে মানুষের সেবা দিয়ে আসছে, প্লাস এখনও যেটা চলতেছে মিজেলস, এই মিজেলসে যে আউটব্রেকিং মিজেলস, এখানে কিন্তু প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। কারণ কি, শুধুমাত্র আমরা রেসপিরেটরি সাপোর্টটা দিতে পারতেছি না পেরিফেরিতে। আজকে যদি আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের রেসপিরেটরি সাপোর্ট দিতাম, অনেক বাচ্চার জীবন কিন্তু রক্ষা করতে পারতাম। তো আমরা এই জন্য প্ল্যান ওয়াইজ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি আইসিইউ তৈরি করে বিভিন্ন এই মেডিকেল কলেজ বা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে এই আইসিইউগুলো তৈরি করতে পারলে আমাদের কিন্তু এই অনেক মানুষের জীবন রক্ষা করা যেত, এই বাচ্চাগুলোর জীবন রক্ষা করা যেত। পাশাপাশি আমাদের এখন দেখবেন যে আমাদের অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে গেছে। তো এই অ্যাক্সিডেন্টের যে রোগীগুলো হেড ইঞ্জুরি নিয়ে আসে, যেখানে রেসপিরেটরি সাপোর্ট প্রয়োজন হয় একটা সময়ের জন্য, এই আইসিইউগুলো যদি পেরিফেরিগুলোতে আমরা ছড়িয়ে দিতে পারতাম একটা সুনির্দিষ্ট প্ল্যানিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু মানুষের জীবন এবং মানুষের চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি হতে পারত। আমরা আশা করি যে আমাদের মহামান্য সরকার এই বিষয়ে নজর দেবেন এবং এই আইসিইউকে পেরিফেরিতে ছড়ায় দেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখবেন। আচ্ছা, যেমনটি আখতারুজ্জামান স্যার কিন্তু বলছিলেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজে ইন্টেনসিভ কেয়ার ইউনিট খোলা উচিত এবং রয়েছেও, কিন্তু সেই তুলনায় কিন্তু একটা অভিযোগ কিন্তু আমরা পাই যে বেড সংখ্যা কিন্তু নেই, অপ্রতুল। এই জায়গাটা আসলে কাজ করার জন্য আসলে আপনাদের কোনো প্রস্তাবনা ছিল কিনা? প্রথমেই তো আমি বললাম যে আইসিইউটা একটা এরকম একটা অবস্থায় যে আইসিইউ একটা তৈরি করতে গেলে, একটা জেনারেল ওয়ার্ড তৈরি করতে গেলে যেই পরিমাণ খরচ তার চেয়ে অনেক বেশি খরচ হয়। আমরা অর্থনৈতিকভাবে আমাদের রাষ্ট্র তো অত বেশি শক্তিশালী না, যার ফলে যখন স্বাস্থ্য ব্যবস্থায় যদি বাজেট বাড়ানো না হয়, স্বাস্থ্য ব্যবস্থায় যদি অপ্রতুল টাকা থাকে, তাহলে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এই জায়গাগুলো যখন আসে তখন হোঁচট খায় যে এত বাজেট কেন, এত টাকা কেন। তো এটা বুঝতেই হবে যে আমাদের আইসিইউ একটা তৈরি করতে গেলে এখানে আমাকে নামতেই হবে, ফাংশন করতে হলে একটা বড় অ্যামাউন্ট নিয়ে নামতে হবে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে যে ওখানে আইসিইউ থাকতেই হবে, যার ফলে সাধারণ মানুষের কিন্তু প্রাইভেট হাসপাতালে আপনি বলছেন যে সরকারি লেভেলে বা সরকারি পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প মূল্যে যেন রোগীরা চিকিৎসা সেবাটা পেয়ে থাকে, সেই ব্যবস্থা রাখা দরকার, সেটার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো যে আসলে কোন জায়গাটা আমাদের কাজ করা উচিত। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর আখতারুজ্জামান স্যার, আপনার কাছে এখন জানতে যাবো, যেমনটি মোস্তফা কামাল স্যার খুব চমৎকার করে বলছিলেন যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোটা অনেক বেশি দরকার। আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে এই স্বাস্থ্য খাতে নতুন সরকার কিন্তু দ্বিগুণ বাজেট প্রণয়ন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে বাজেট প্রণয়নটা হয়েছে, বাস্তবায়নের জন্য আর কোথায় কোথায় আসলে কাজ করা উচিত?
দেখুন আসলে আমাদের যদি একটা হিসাব চিন্তা করেন, বলা হয় যে আমাদের যে বাজেটটি হয় সেই বাজেটের 5 to 7% বরাদ্দ করা উচিত। কিন্তু অনেক সময় এই 5 to 7% বরাদ্দ দেওয়া সম্ভব হয় না হয়তো। এই জায়গাটাতে কাজ করা যেতে পারে, কিন্তু যে বরাদ্দটুকু দেওয়া হয় সেই বরাদ্দটুকুর জন্য যথাযথ ব্যবহার হয় এবং সেই বরাদ্দটুকুর জন্য ইফেক্টিভলি ব্যবহার হয়, এই মনিটরিংগুলো দরকার সবচেয়ে বেশি। আপনি দেখুন যে ধরেন যদি আমার আমার ইউনিভার্সিটি হসপিটালটার কথা চিন্তা করি, আমার ইউনিভার্সিটি হসপিটালটাতে আমরা যে অ্যানেস্থেসিওলজি বিভাগ কিন্তু যে আইসিইউটি চালাই, এখানে প্রায় অ্যারাউন্ড 50 বেডের একটা আইসিইউ অ্যান্ড এইচডিইউ মিলে আমরা চালাই। তাহলে এই 50 বেড আইসিইউ অ্যান্ড এইচডিইউ চালানোর জন্য যে খরচটি, যদিও ধরেন ইউনিভার্সিটি হসপিটাল, আমাদের ইউনিভার্সিটি সরকারি বরাদ্দ থাকে, আমরা কিছু পেশেন্টের কাছ থেকে শেয়ার করি, খুব নমিনাল, ধরেন একটি আইসিইউ বেডের জন্য আমরা 2000 টাকা নিয়ে থাকি, যেটি হয়তো সরকারি বেসরকারি হসপিটালের জন্য অনেক বেশি প্রকারভেদে। এটা হয়তো সেই জায়গাগুলো নিয়ে কাজ করার ব্যাপারটা, সেগুলো ব্যাপারে আজকে বেশি আলোচনার বিষয় নয়। এই হসপিটালগুলো, সরকারি হসপিটালগুলো অথবা মেডিকেল কলেজগুলো দুটোভাবে থাকে। একটি যেমন সার্ভিস ডেলিভারি করছে, কেন আমরা কিন্তু যে অ্যাকাডেমিক্সগুলো চালাই, সেই অ্যাকাডেমিক্সগুলো সার্ভিস ডেলিভারিতে যেমন হেল্প করে আমাদেরকে, এবং তার পাশাপাশি কিন্তু একটি দক্ষ মানব গোষ্ঠী তৈরি করে। তাহলে এখানে রাষ্ট্রকে এই দায়িত্বটুকু নিতে হবে। একজন প্রাইভেট হসপিটাল কিন্তু শুধুমাত্র ওনারা সার্ভিস ডেলিভারি করে, কিন্তু ওনাদের কিন্তু অ্যাকাডেমিক্সে রোল কিন্তু খুবই কম। পৃথিবীর সব দেশেই তাই হয়। রাষ্ট্র দায়িত্ব নেয় হচ্ছে তার দেশের জনগণের স্বাস্থ্যসেবার জন্য, এবং সেই স্বাস্থ্যসেবা দিতে যেয়ে তার একটি সাবস্টেন্স বাজেটের একটি অনেক পার্সেন্টেজ এখানে খরচ হয়। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করবেন, তাদেরও একটা বাজেটের একটা বড় অংশ তৈরি হয়, এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠান, যে একাডেমিক ইনস্টিটিউটগুলো কিন্তু ম্যান পাওয়ার ডেভেলপ করে দেয়, এবং সেই ম্যান পাওয়ারগুলো কিন্তু ধরেন আমার এখান থেকে যে ছেলেটি পাস করছেন, সে হয়তো যে কাজ করছেন একটি বেসরকারি হসপিটালে, এটা হয়তো চিন্তা করতে পারে আমি কেন সেই ছেলেটাকে ট্রেনিং দেবো অথবা তাকে এক্সপার্ট লোক পাওয়ার তৈরি করবো, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্বই তাই, একজন এক্সপার্ট ম্যান পাওয়ার তৈরি করবে, এবং সে কোনোভাবে না হোক না কেন তার জনগণকে কিন্তু সার্ভিস দিচ্ছে। হয়তো তার সেই জনগণকে সার্ভিস দেওয়ার জন্য একটু পয়সার পরিমাণ বেশি হচ্ছে, কিন্তু সার্ভিসটা তো সে ডেলিভারি করছে, অথবা স্কিল ডেলিভারি করা যাবে ওটা। আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, টোটাল হেলথ কেয়ার সিস্টেমের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেখানে তাদের যে ট্যাক্স যে বাজেট, তার কিন্তু অনেক পার্সেন্টেজ তারা ওখানে খরচ করে, এবং তাদের সবচেয়ে বড় যে দিকটি হলো, দেখেন তাদের বাজেটের একটা অনেক অংশ খরচ করার পরেও তাদের কিন্তু যদি কিউ চিন্তা করে দেখেন, আজকে যদি একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয় অথবা যে কোনো একটা গলব্লাডার সার্জারি করতে হয়, অথবা 1 বছরের জন্য একটা কিউ থাকবে। আমাদের মতো এই মধ্য আয়ের দেশ অথবা এই দেশেও কিন্তু এই 6 মাস পরে একটা সার্জারি হয় না, কিন্তু আমরা অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে একটা সরকারি হসপিটালগুলোতে একটা সার্জারি করে দিতে পারি। নিউরো সার্জারি বা এই বড় বড় সার্জারিগুলোতে হয়তো একটু সময় লাগে, কিন্তু ওই রকম ওই উন্নত বিশ্বের যে 6 মাসের যে গ্যাপ বা 6 মাসের যে ওয়েটিং টাইম, এটা কিন্তু হয় না। খরচের কথা যদি চিন্তা করি, খরচ কিন্তু আমরা তাদের চেয়ে কিন্তু অনেক পার্সেন্টেজ খরচ কম, কিন্তু আবার দক্ষ ম্যান পাওয়ার খরচের বিষয়টা যদি স্যার আমরা একটু কম্পেয়ার করি, যে সার্ক কান্ট্রিগুলোতে এই সার্ভিসগুলোর খরচটা কেমন, আর বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, সেটা কি আসলে বেশি কিনা নাকি আসলে তুলনামূলকভাবে কম? যেমন আমি যদি পার্শ্ববর্তী দেশের কতগুলো চিন্তা করি, নেপাল, ভুটান অথবা ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের যে খরচ তার চেয়ে কিন্তু খরচ বেশি ইন্ডিয়ার। কিন্তু সবচেয়ে বেশি কারণ হলো যে ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট যে হেলথ ডেলিভারি সিস্টেম, সেই গভর্নমেন্ট হেলথ ডেলিভারি সিস্টেম কিন্তু আমাদের মতোই, তারা কিন্তু শুধুমাত্র দক্ষ ম্যান পাওয়ার তৈরি করে দিচ্ছে, এবং এই দক্ষ ম্যান পাওয়ার কিন্তু তারা কাজ করছে বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোতে। পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ইন্ডিয়াতে যে তাদের যে বেসরকারি হসপিটালগুলো কিন্তু অনেক বেশি ইকুইপড, কিন্তু সরকারি হসপিটালগুলো চিন্তা করেন হয়তো আমাদের মতোই, কেন আমার যতটুকু দেখার সৌভাগ্য হয়েছিল, আমি যতগুলো কনফারেন্স অথবা ট্রেনিংয়ে যখন গিয়েছি, তখন দেখেছি যে তাদের কিন্তু এইরকমই একটি জায়গা আমাদের মতোই। আপনি যদি আপনি ইউকেতে যান, তাদের যে ন্যাশনাল হেলথ সার্ভিসের যে হসপিটালগুলো চিন্তা আছেন, তাদের কিন্তু এই ইকুইপমেন্ট আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে কিন্তু খুব ডিফারেন্স কিন্তু নাই। আচ্ছা, ম্যান পাওয়ার কথা যদি চিন্তা করেন, সেই ম্যান পাওয়ার তাদের চেয়ে ম্যান পাওয়ার কিন্তু আমাদের অনেক বেশি, এবং এইটারকে কাজে লাগাতে হবে।
এই কাজে লাগানোর জন্য যে জায়গাটা, সেই জায়গাটিতে আমি বলবো যে প্ল্যানিং করা উচিত, এবং ট্রেনিংটা একটা স্ট্রাকচার ট্রেনিং কীভাবে দেওয়া উচিত, ট্রেনিংগুলো মনিটরিং করার জন্য যে আমাদের যে সংস্থাগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC, বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ডিগ্রি যখন দেয় সেই তাদের যে স্ট্রাকচার, অথবা সরকারের যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল যারা করেছেন তাদের সবগুলো মিলিয়ে একটি ঠিক করা উচিত যে আমার কতগুলো ম্যান পাওয়ার দরকার আগামী 10 বছরে, সেই ম্যান পাওয়ারগুলো কোথায় কোথায় তৈরি করব, সেই ম্যান পাওয়ারগুলো কোথায় কোথায় ব্যবহার করব, এরকম একটি জায়গায় যাওয়া দরকার। আচ্ছা স্যার, আপনি যেহেতু ট্রেনিং এর কথা বলছিলেন, মোস্তফা কামাল স্যার, আপনি যদি আমাদেরকে বলতেন যে এখনো পর্যন্ত যারা আসলে এনেস্থেশিয়া নিয়ে কাজ করতে চায়, এনেস্থেশিওলজিস্ট যারা হতে চায়, তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে কিনা, ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে কিনা? এখানে আমার একটু বলার আছে যে আমাদের যারা অ্যানেস্থেসিওলজিস্ট দেখবেন যে এই সাবজেক্টের লোকজন কম আসতে চায়, কারণ এই সাবজেক্টে পাশ করার পরে এদের যে পরবর্তী সময় যে বাইরে প্র্যাকটিস বা অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো অন্যান্য স্পেশালিটির চেয়ে তুলনামূলকভাবে কম, যার ফলে দেখা যায় যে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হওয়া সত্ত্বেও, এবং এখানে আমাদের প্রচুর ম্যান পাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের সেই পরিমাণ লোকজন আসতেছে না। সরকার এই দিকে একটু বেশি নজর দেওয়া উচিত, এই কারণেই যে আমাদের মনে করেন যে আপনি একটা সেই উদাহরণ দিয়ে একটা উপজেলা হাসপাতালে 7 জন সার্জন গেলেন, ENT, আই, অর্থোপেডিক্স, গাইনি, কিন্তু আমার অ্যানেস্থেসিস্ট তো মিনিমাম একজন লাগবে, একজনও তো হবে না, এখানে অন্তত কয়েকজন অ্যানেস্থেসিস্ট লাগবে, কারণ এই অ্যানেস্থেসিয়ার দিবে কি অস্ত্রোপচারগুলো করতে হলে আমাদের অ্যানেস্থেসিস্ট দরকার, সেই তুলনায় কিন্তু আমাদের এইভাবে দক্ষ অ্যানেস্থেসিস্ট বের হয়নি। তো সেই জন্য কিন্তু আবার এদিক দিয়ে আমাদের ম্যান পাওয়ারটাও সেভাবে প্রোডাকশন হচ্ছে না, কারণ এখানে মানুষ আশানুরূপ যেহেতু পরবর্তী সময়ে তাদের ওই রকম মানে ইনকাম জেনারেটিং ব্যাপার বা অন্য সুযোগ সুবিধা যেহেতু পাচ্ছে না, এই সাবজেক্টে মানুষ উৎসাহিত কম হয়। সেই জন্য এই সাবজেক্টে উৎসাহিত করার জন্য আমার মনে হয় যে কিছু কিছু ব্যবস্থা নেওয়া উচিত, এবং এইগুলো আমরা অলরেডি সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। এইটা সরকারের সুবিবেচনায় নেওয়া উচিত এবং এখানে আসার জন্য এই ব্যবস্থাগুলো কার্যকরী করা উচিত। আচ্ছা, এই যে স্যার বললেন যে সরকারের পক্ষ থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত ট্রেনিংয়ের বিষয়টি এবং কর্মক্ষেত্র তৈরি করার বিষয়টি, তো আপনারা প্রস্তাবনা দেওয়ার পরও কি আপনার কাছে মনে হয় যে এই স্বাস্থ্যনীতি যেটা নতুন সরকার নতুনভাবে প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রটাতে কতটুকু আসলে কাজ করতে পারলে আরও ইমপ্রুভ করা সম্ভব বহির্বিশ্বের সাথে তুলনা? আমরা অলরেডি কিছু কিছু প্রস্তাব দিয়েছি যে যারা অ্যানেস্থেসিস্ট আসবে, অলরেডি যারা শুরুতেই যারা অ্যানেস্থেসিস্টে আসবে তাদেরকে আমরা যেমন 2 বছর গ্রামে থাকার একটা যে বাধ্যবাধকতা, সেটা অ্যানেস্থেসিস্টে নাই, এটা গভর্নমেন্ট অলরেডি বাদ দিয়েছে যারা অ্যানেস্থেসিস্ট সরাসরি আসবে। তো সেই জন্য তাদেরকে একটা বিশেষ মানে প্রণোদনা দেওয়া, এটা সরকার ঘোষণা দিতে পারে, বা দিলেও এটা কার্যকর হচ্ছে না। আমরা চাবো যে এই ঘোষণাটা দেওয়া হোক এবং তাদের দ্রুত প্রমোশনের ব্যবস্থা রাখা, বা তাদের এই ইনসেন্টিভ যেটা বললাম যে সেই ইনসেন্টিভের ব্যবস্থাটা কার্যকরভাবে ইনসেন্টিভটা দেওয়া হয়, এবং তাদেরকে দ্রুত এই যে ট্রেনিং বা অন্য ডিগ্রিগুলো নেওয়ার ক্ষেত্রে তাদেরকে মানে অন্য ঝামেলাগুলো থেকে যেন তারা এড়িয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা, তাহলে আমার মনে হয় যে ছাত্ররা, আমাদের যারা MBBS পাস করে যে ছাত্ররা, তারা উৎসাহিত হবে। জি স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আখতারুজ্জামান স্যার, আপনার কাছে একটু জানবো, এনেস্থেশিয়া আমরা সবাই জানি যে আসলে যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে, জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের মধ্যে কিন্তু আমরা যদি জনসাধারণের কথা বলি, তাদের মধ্যে কিন্তু এনেস্থেশিয়া নিয়ে একটা ভীতি, শঙ্কা কাজ করে থাকে, সেটি আসলে কেন? যেহেতু আমরা যেমন সার্জারি অথবা মেডিসিন একটি অনেক দিনের একটা পুরনো একটা সাবজেক্ট, অনেক লোকজন আছেন এখানে, সবাই জেনে ফেলে। যখন পর্দার আড়ালে থাকি আমরা, একজন অ্যানেস্থেসিওলজিস্ট, এই সম্পর্কে অনেক লোকের সম্পর্কে লেখালেখিও হয় না, এই লোকজন তাদের জানেও না। কিন্তু এখন কিন্তু একটু দিন পাল্টে গিয়েছে। এখন একজন মানুষ যখন তার সার্জারি করতে চান অথবা তার জন্য এরকম কোনো প্রয়োজন হয়, তখন প্রথমেই জেনে নেন যে আমার যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকবেন ওনার স্কিলটা কেমন, উনি কী কী করতে পারেন, বা উনি কোথায় কাজ করেন, উনি ওনার দক্ষতা কেমন, এখন কিন্তু অনেক লোক জেনে নেয় আগে থেকেই যে আমার সার্জারিটা করবেন, ঠিক আছে, অথবা একটা গলব্লাডার সার্জারি করবেন, আপনি তো সার্জারি করবেন,
যে পিছনের যে মানুষটি, যে অ্যানেস্থেসিওলজিস্ট অথবা খুব এভাবে বলি যে আবেদনবিদ, তার কী ধরনের আছে। একজন সার্জন অথবা একজন মেডিসিন স্পেশালিস্টও কিন্তু চিন্তা করেন যে আমি যার হাতে যখন আমি সার্জারি করব, তার যে পিছনে মানুষটি, তার যে এই মানুষটিকে অভিভাবক হিসেবে কাজ করছেন। আমরা এটা বলে থাকি যে যখন আপনি ঘুমিয়ে থাকবেন, যখন একজন পেশেন্ট ঘুমিয়ে থাকে, তখন তার যে জেগে রাখার তার যে সম্বলটুকু, তার অক্সিজেন ডেলিভারি করা, এই দায়িত্বটুকু যে নেন যে অ্যানেস্থেসিওলজিস্ট, তার সম্পর্কে জানতে চাই। এটা একটি জায়গায় বিষয় আছে। সেকেন্ড যে জায়গাটি হচ্ছে, আপনি যদি দেখবেন যে আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের যারা অপারেশন করতে হয়েছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট নামে একটি শব্দ আছে। আমরা অপারেশনের আগে একটি জায়গায় যাই, সেখানে কিছু জিজ্ঞেস করে, তার পালস দেখে, তার এই করবেন, এই খাবেন না, এই দেখার চেষ্টা করে। ওখানে কিন্তু সেই সার্জন অথবা সেই অ্যানেস্থেটিস্টের প্রথম কোশ্চেনটা কিন্তু থাকে যে আপনি যে অপারেশন করবেন, অপারেশনের পর আমার জ্ঞান ফিরবে কিনা, একটি জায়গা। দ্বিতীয়ত, এই অপারেশন করার পরে আমি ব্যথা থাকবে কিনা। তাহলে এই যে অপারেশনের পরে জ্ঞান ফিরবে কিনা সেটা যে দায়িত্ব নেন, অথবা তার ব্যথা মুক্ত রাখা এবং অপারেশনের পরে তার যে ব্যথা মুক্ত থাকা, সেটারও দায়িত্ব কিন্তু একজন অ্যানেস্থেসিওলজিস্ট নিয়ে থাকেন। তাহলে ওই জন্যই আমাদের যদি ওয়ার্ল্ড হেলথ যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমরা বলি ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটিজ অফ অ্যানেস্থেসিওলজিস্ট, অথবা আমাদের যে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট যে অর্গানাইজেশনটি, আগামী কনফারেন্স যে আমরা করতে চাচ্ছি, সেখানে কিন্তু একটা থিম তৈরি করছি আমরা, অ্যানেস্থেসিওলজিস্ট বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার। তার মানে আজকের যুগে একজন অ্যানেস্থেসিওলজিস্ট শুধুমাত্র তার যে এই যে একটি প্রচলিত ধারণা ছিল যে উনি অপারেশন থিয়েটারে কাজ করবেন, এইটি না হয়ে অন্য যে মেডিসিনের যে সাব স্পেশালিটিগুলো ডেভেলপ করেছে, তার যে এরিয়াগুলো, যেমন একটি ইমার্জেন্সি মেডিসিন, সেখানেও একজন অ্যানেস্থেসিওলজিস্টের ভূমিকা থাকে। কেন ওই সময়টা যদি আমি তার শ্বাস প্রশ্বাসকে মেনটেন করতে পারি, ওই সময়টা অক্সিজেন ডেলিভারি করতে পারি, তাহলে এই যে বেটার একজন অ্যানেস্থেসিওলজিস্ট করতে পারে এই কাজটি। ব্যথামুক্ত করা অপারেশনের সময় অথবা অপারেশনের পরে, অথবা ক্রনিক পেইন যেটা চলে আসে, আজকে দেখবেন যে তাদের ভূমিকাগুলো থাকে। এটা একটি চিন্তা করার বিষয় আছে। ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার যেটি একটি জায়গা, সেই প্যালিয়েটিভ কেয়ারও একজন অ্যানেস্থেসিওলজিস্ট তার অনেক বেশি কন্ট্রিবিউট করে থাকে। এই জায়গাটার ক্ষেত্রে যে অ্যানেস্থেসিওলজিস্টদের যে ভূমিকাটা, প্যালিয়েটিভ কেয়ারের কথা যেটা আপনি বললেন, এটি কিন্তু অনেকেরই কিন্তু অজানা। এটা আমি মোস্তফা কামাল স্যার আপনার কাছে একটু জানবো যে প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে আসলে অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকাটা আসলে কতটুকু? প্রথমে আমি একটু প্যালিয়েটিভ কেয়ারের ধারণা নেই, কারণ প্যালিয়েটিভ কেয়ারে আমার একটা ট্রেনিং আছে, বাইরে থেকে নিয়ে আসি। প্যালিয়েটিভ কেয়ার মানুষের জীবনের যে মানুষটা জেনে যাচ্ছে যে তার মৃত্যুর সামনে, তার এখন কিন্তু তার কতদিন বাঁচবে সেটা নিয়ে তার চিন্তা না, তার যতদিনই বাঁচবে এই জায়গাটা, এই সময়টুকু যেন তার কোয়ালিটি লাইফ থাকে। এই সময় মানুষ তীব্র ব্যথায় ভুগে এবং তার আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বড় বড় ঘা হয়, দুর্গন্ধ হয়, তো ভমিটিং হয়। তো এই যে ট্রিটমেন্টগুলো, বিশেষ করে পেইন ম্যানেজমেন্ট, এই সময় পেইন যে তাদের যে ক্যান্সারের যে পেইনগুলো, এগুলো গতানুগতিক ট্রিটমেন্ট দিয়ে করা যায় না, চিকিৎসা করা যায় না। এদেরকে স্পেশাল কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়। দেখবেন যে আমরা ওইখানে মরফিন, প্যাথিন বা ফ্যান্টানিল প্যাচ বা এই জাতীয় অনেক কস্টলি এবং খুব রিস্কি ড্রাগ দিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্ট করি। তো এই ড্রাগগুলো সম্বন্ধে যাদের ধারণা নেই বা এই ড্রাগগুলো ম্যানেজমেন্ট সম্বন্ধে যাদের ধারণা নেই, তারা কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারে না। তো এই প্যালিয়েটিভ কেয়ারের এই জাতীয় যে আমিও জানি না যে আমার শেষ জীবনের অবস্থাগুলো কি হবে। এই সময়ে যে প্যালিয়েটিভের সময় যে ট্রিটমেন্টগুলো, এই সময় মানুষ চায় যে তার একটা কোয়ালিটি লাইফ, এই কোয়ালিটি লাইফের পেইন তাকে দূর করে দেওয়া বা অন্যান্য সমস্যা থেকে অন্তত দূর করা। মানুষের মৃত্যু তো হবেই, কিন্তু এই সময়টা যেন সে একটা কোয়ালিটি লাইফের মধ্যে থাকে, সেই জন্য যা যা করা দরকার এই কাজগুলো কিন্তু আমাদের অ্যানেস্থেসিস্টরা খুব ভালোভাবেই করতে পারে। এবং এই জন্য আমরা বলি যে পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে অ্যানেস্থেসিস্টরা এই প্যালিয়েটিভ কেয়ারের দায়িত্ব নিয়েছেন এবং আমাদের বেশ কিছু ডাক্তাররা এখানে ট্রেনিং নিয়ে তারা প্যালিয়েটিভ কেয়ারে চলে যায়। এবং আমাদের পেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফ্লুইড ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এই কাজগুলো আমরা যেহেতু অ্যানেস্থেসিস্টটা ভালো পারি, তো আমাদের প্যালিয়েটিভ কেয়ারে আমাদের অনেক অ্যানেস্থেসিস্টরা প্যালিয়েটিভ কেয়ারে যে কাজ করে যাচ্ছেন এবং তারা মানুষের সেবা করে যাচ্ছেন। আচ্ছা, আপনি খুব চমৎকার করে স্যার বলছিলেন যে প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে অ্যানেস্থেসিওলজিস্ট যারা রয়েছে তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের ইউনিটটাই কিন্তু দেখা গেছে খুবই সীমিত। এক্ষেত্রে এই ধরনের ইউনিট বাড়ানোর জন্য আসলে কোনো ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা? আমাদের দেশ দুর্বল অর্থনৈতিক দেশ, যেখানে আমরা সুস্থ বাচ্চার ট্রিটমেন্ট করতে পারতেছি না, সুস্থ বাচ্চার পিছনে অর্থনৈতিক ব্যয়টা করতে পারছি না, সেখানে একজন মরে যাবে এইরকম রোগীর পিছনে অর্থ ব্যয় করাটা আমাদের ধাঁচে নেই। আমাদের রাষ্ট্র বা আমাদের
জনগণের মধ্যেও বা পারিবারিকভাবেও কিন্তু আমরা ওইটা করতে চাই না, যার ফলে এই রোগীগুলো সাফার করে। আমি প্যালিয়েটিভ রোগীর ট্রিটমেন্ট করতে দেখেছি যে এরা চরমভাবে অসহায় হয়। আমাদের সাধারণত প্যালিয়েটিভ কেয়ারে বৃদ্ধ একটু বয়সকালেই এই প্যালিয়েটিভে যায়, তাছাড়াও ইয়াং বয়সও যেতে এবং পারে। এক্ষেত্রে দেখা যায় পরিবারের উপরে কিন্তু সেই প্রেশারটা এসে যায় এবং পরিবারও তখন ওই রোগীটা পরিবার থেকেও অবহেলার শিকার হয়। তাদেরকে দেখা যায় যে নীরবে একটা জায়গায় পড়ে থাকে এবং এরা খুব কষ্টের মধ্যে যায়। তো আমাদের সরকারের উচিত এদিকে নজর দেওয়া। এখন সরকার বিভিন্ন জায়গায় প্যালিয়েটিভের জন্য নজর দিয়েছে, কিন্তু আরও ভালোভাবে নজর দেওয়া উচিত। এবং এই যে নীরবে যেই রোগীগুলো কষ্টের মধ্যে আছে, আমাদের বাবা মারাই দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে, তারা একটা নীরবে কষ্টের মধ্যে আছে। এখান থেকে তাদের পরিত্রাণের জন্য আমাদের প্যালিয়েটিভ ট্রিটমেন্টকে অবশ্যই, প্যালিয়েটিভ কেয়ারকে অবশ্যই আরও ভালোভাবে উঠিয়ে নিয়ে আসতে হবে এবং এখানে আমাদেরকে অর্থনৈতিক বা সামাজিকভাবে মানুষকে ধারণা দিয়ে মানুষ এইখান থেকে কীভাবে এই কষ্টের মানুষগুলোকে নিয়ে আসলে এই ব্যবস্থা করতে হবে, বেশি গুরুত্বপূর্ণ। আমি আখতারুজ্জামান স্যারের কাছে ছোট্ট করে জানতে চাই, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের জন্য আমরা যদি বলি পেশেন্ট সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমাদের আসলে কতটুকু কাজ করা উচিত? দেখুন, আমাদের যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ইন্টেনসিভ কেয়ার সার্ভিস যেটা আছে, সেটাকে অবশ্যই পেশেন্ট সেফটি আমাদের নিয়ে কাজ করা। সেই পেশেন্ট সেফটিকে যে জায়গাটিতে আমাদের প্রথমে যে জায়গাটি চিন্তা করা উচিত, সেটি হচ্ছে যে কোন রোগীগুলো আমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হবে। আমরা বলে থাকি যে রোগীগুলো রিভার্সিবল, যে ধরেন একটা ইনজুরি, হেড ইনজুরি করে আসলো, কিন্তু সে কিন্তু একটা ইয়াং গ্রুপ অথবা যে কোনো এজে হতে পারে, একটা ইয়াং গ্রুপ, তাকে যদি আমরা ওই সময়টুকু শুধু অক্সিজেন ডেলিভারিটা দিতে পারি, অথবা তার যদি কোনো হেড ইনজুরির যে প্রেশারটা বেঁচে দিতে পারি, তাহলে কিন্তু তার জীবনটা রক্ষা করা সম্ভব হবে। এবং এই সার্ভিসটা দেওয়ার প্রথম কথাটি হচ্ছে যে রিভার্সিবল যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে ভর্তি করা, হাসপাতালে আমাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা এবং তার টোটাল কেয়ারটুকু নেওয়া। ঠিক তার যে নার্সিং কেয়ার, তার যে মেডিকেল কেয়ার, তার নিউট্রিশনাল কেয়ার এবং তার পেইন ম্যানেজমেন্ট, এই চারটি জায়গা টোটালটা করে এবং তাকে টার্গেট হচ্ছে তাকে যেন একটা সুস্থ জীবনে ফিরে নিয়ে আসা। এই যে জায়গাগুলোতে প্রথমেই তাকে একটা তার প্রয়োজন মতো একটা ডেলিভারি করা, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা দেওয়া। জি স্যার, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই স্যার অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং এই যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ক্ষেত্রে অ্যানেস্থেসিওলজিস্ট যারা রয়েছে তাদের ভূমিকা সম্পর্কে যে এত বিস্তারিত বলেন, আমার কাছে মনে হয় এই জায়গাটায় মানুষের ধারণা কিছুটা কম, কিন্তু আমরা প্রত্যাশা করি যে কাজের ক্ষেত্রটা অনেক বাড়বে এবং মানুষ অনেক বেশি সচেতন হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।